ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যা করবো এই পর্বে। যে প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল আকারে আসতে পারে তোমাদের ক খ আকারে। সুতরাং এই প্রশ্নগুলো সমাধান খুবই গুরুত্বপূর্ণ, আর প্রশ্নগুলো সমাধান করছি বা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। কর্মদক্ষতার মান থেকে কি শুধু কাজে পরিণত শক্তির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়? অন্য রাশি সম্পর্কেও কি এখান থেকে ধারণা পাওয়া গেলে সেগুলোর নাম উল্লেখ করো। কর্মদক্ষতার মান থেকে কাজের পরিমাণ, শক্তির পরিমাণ ছাড়াও অন্যান্য রাশি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে অপচয় হওয়া শক্তির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আবার কর্মদক্ষতার মান জানা থাকলে কোনো ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা নির্ণয় করা যায়। তার মানে হচ্ছে প্রকৃত ক্ষমতা নির্ণয় করা যায়, প্রদত্ত ক্ষমতা নির্ণয় করা যায়, অপচয়কৃত শক্তির পরিমাণও নির্ণয় করা যায় যদি আমাদের কর্মদক্ষতা জানা থাকে। কোন কোন ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না? যদি বল প্রয়োগ করা না হয় কাজ সংগঠিত হবে না। যদি বল প্রয়োগের ফলে সরণ না ঘটে তখন কাজ সংগঠিত হবে না। যদি বল প্রয়োগের সাথে বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণে সরণ ঘটে তখনও কাজ সংগঠিত হবে না। কারণ আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে এফ এস কজ থেটা, এটাই হচ্ছে মূল সূত্র। এফ যদি 0 হয় তাহলে টোটালটা 0, এস যদি 0 হয় তাহলে টোটালটা 0, আর থেটা যদি 90 ডিগ্রি হয় তখনও টোটালটা 0। অর্থাৎ এই তিনটার একটা যদি হয় তখন কাজ সংগঠিত হবে না। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ? যদি হিসাব করা হয় সিঁড়ির ক্ষেত্রে ধনাত্মক কাজ। সিঁড়ি যেদিকে বল প্রয়োগ করতেছে আমাদের সরণও সেদিকে ঘটতেছে, বল প্রয়োগের দিকে সরণ ঘটলে ধনাত্মক কাজ। আর অভিকর্ষজ বল নিচের দিকে প্রয়োগ করে, সিঁড়ি উপরের দিকে উঠতেছে, তার মানে অভিকর্ষজ বলের ক্ষেত্রে এটা ঋণাত্মক কাজ। কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন হয়। আমরা সূত্র জানি যে ভি ইকুয়ালস টু বা ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। এখন এখানে কে আর হাফ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে বিভব শক্তি ভি সমানুপাতিক হচ্ছে এক্স স্কোয়ার। এখানে এক্সটা কি? এক্স হচ্ছে সংকোচন বা প্রসারণের পরিমাণ। এখন আমি যত বেশি সংকোচন প্রসারণ করতে চাইবো তত বেশি পরিমাণ আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, আর যত বেশি সংকোচন প্রসারণ ঘটবে তত বেশি পরিমাণে হচ্ছে বিভব শক্তির বৃদ্ধি ঘটবে। তার মানে কোনো নির্দিষ্ট স্প্রিংয়ে যত বেশি সংকুচিত করতে চাইবো আমাকে তত বেশি শক্তি দিতে হবে। উচ্চতা বাড়িয়ে কোনো নির্দিষ্ট বস্তুকে ছেড়ে দিলে পূর্বের চেয়ে বেশি জোরে ভূমিতে আঘাত করবে, ব্যাখ্যা করো। খুব স্বাভাবিক, উচ্চতা বাড়িয়ে যদি আমি উপর থেকে ছেড়ে দিই তাহলে আমার এই ক্ষেত্রে কি হবে? পূর্বের চেয়ে বেশি জোরে আঘাত করবে, এটা স্বাভাবিক কথা। কারণ হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বিভব শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। এখন যখন উপর থেকে পড়বে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, আর বিভব শক্তি যখন গতিশক্তিতে রূপান্তরিত হবে, বস্তুটা যখন ভূমিতে পড়বে তখন সেই গতিশক্তিটা আবার তোমার শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে বা বেগের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে উচ্চতা বৃদ্ধি করলে বিভব শক্তি বৃদ্ধি পাবে। বিভব শক্তি বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে ভূমিতে আঘাত করার ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ বেশি হবে। গতিশক্তির পরিমাণ বেশি হবে মানে হচ্ছে বেগের পরিমাণ বেশি হবে, কারণ গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? জীবদেহে অর্থাৎ প্রাণী দেহে এবং উদ্ভিদ দেহের অংশ বিশেষ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়, তাই এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এক্ষেত্রে মাটির পুরো স্তরে চাপজনিত শক্তি এবং গলিত লাভা বা ম্যাগমার তাপ শক্তি রূপান্তরিত হয়ে এই সকল জ্বালানি সমূহ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি কেন বলা হয়? কারণ বিভিন্ন প্রাণী দেহ, তারপর হচ্ছে আবর্জনা, বিভিন্ন পশু পাখির যে বর্জ্য, সেগুলা থেকে হচ্ছে রূপান্তর ঘটে, সেগুলাই হচ্ছে তোমার কি বলে পরিবর্তিত হয়ে এই কয়লা, খনিজ তেলে রূপান্তরিত হয়, এই জন্য এদেরকে হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলা হয়। রান্না করা তেল নবায়নযোগ্য শক্তি, ব্যাখ্যা করো। যে শক্তিকে নবায়ন করা যায় অর্থাৎ যে শক্তি ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তাকে নবায়নযোগ্য শক্তি বলে। রান্নার তেল বিভিন্ন উদ্ভিদ যেমন পাম গাছ, সয়াবিন, জলপাই, সরিষা ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়। রান্নার তেল ডিজেলের পরিবর্তে ব্যবহার করা যায়। যেহেতু এই সকল উদ্ভিদ ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তাই রান্নার তেলও কখনো শেষ হয়ে যাবে না। এই কারণে রান্না করার তেল নবায়নযোগ্য শক্তির উৎস। নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? অনবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যে শক্তি পুনর্বার ব্যবহার করা যায় না, একটা সময় শেষ হয়ে যায়। এখন নিউক্লিয়ার শক্তির ক্ষেত্রে আমাদের যে হচ্ছে ইউরেনিয়াম থেকে হচ্ছে যে এই শক্তিটা পাওয়া যাবে, তো এখন এইটা যেহেতু হচ্ছে যে একসময় নিঃশেষ হয়ে যাবে, সেহেতু নিউক্লিয়ার শক্তিটাও আর কখনো উৎপাদন করা সম্ভব হবে না। যেহেতু এটা শেষ হওয়ার একটা চান্স আছে বা সম্ভাবনা আছে, তাই এইটাকে আমরা বলবো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। নিউক্লিয়ার শিকল বিক্রিয়া বা চেইন বিক্রিয়া চিত্র এঁকে ব্যাখ্যা করো। এই যে দেখো এখানে এটা হচ্ছে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস, এইটাকে ধরো নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে, তখন
তখন আবার নতুন 2টা নিউক্লিয়াস তৈরি হয়েছে, সেই সাথে 3টা নতুন করে নিউট্রন মুক্ত হয়েছে। এই 3টা নিউট্রন আবার নতুন করে 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে, তারা আবার প্রত্যেকে 2টা করে হচ্ছে নিউক্লিয়াসে ভেঙে যাবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আবার নতুন করে 3টা নিউট্রন মুক্ত হবে। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকবে। নিউট্রনগুলো নিজে নিজে গিয়ে আবার ইউরেনিয়ামকে আঘাত করবে। তো এইটাই হচ্ছে, যেহেতু স্বতঃস্ফূর্তভাবে এই বিক্রিয়াটা চেইন আকারে চলতে থাকে, এই জন্য এটাকে আমরা হচ্ছে নিউক্লিয়ার চেইন রিয়াকশন বলে থাকি। তার চিত্রটা এরকম, আর এইখান থেকে এইখানে রূপান্তরের সময় ভর যতটুকু হ্রাস পেয়েছে সেটাই মূলত হচ্ছে শক্তিতে পরিণত হয়েছে, যে শক্তিটা আমরা ক্যালকুলেশন করতে পারি E সমান mc² সূত্র দ্বারা। পড়ন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন? আমরা জানি বিভব শক্তি V সমান হচ্ছে mgh, যেহেতু m আর g কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V সমানুপাতিক h, অর্থাৎ বিভব শক্তি হচ্ছে উচ্চতার সমানুপাতিক। তার মানে যত উচ্চতা কমবে বিভব শক্তির পরিমাণ তত হ্রাস পাবে। একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। খেয়াল করো, আমরা জানি P ইকুয়ালস টু হচ্ছে W/T। এখন একই কাজ মানে কি? W কনস্ট্যান্ট, আর W যদি কনস্ট্যান্ট হয় তাহলে P সমানুপাতিক 1/T। তাহলে সময় এর সাথে কাজের পরিমাণ কেমন হচ্ছে? ব্যস্তানুপাতিক হচ্ছে। 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ কি? 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে বাল্বটি জ্বালাতে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে হয় তার দ্বারা প্রতি সেকেন্ডে 60 জুল কাজ করা যাবে। বাল্বটি বৈদ্যুতিক ক্ষমতা 60 ওয়াট। কোনো বিদ্যুৎ পাওয়ার স্টেশনে ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বোঝায়? কোনো বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে বোঝায় ওই পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে 2 × 10⁸ জুল তড়িৎ শক্তি সরবরাহ করে থাকে। 2 × 10⁸ কোত্থেকে আসছে? এই যে 200 ইন্টু হচ্ছে 10⁶। তো যেহেতু 10⁶ আছে, এখান থেকে হচ্ছে আমি যদি হচ্ছে 2 পয়েন্ট দিই তাহলে এখানে আরো হচ্ছে 2 ঘর সরার কারণে এখানে 10⁸ হবে। অর্থাৎ 200 × 10⁶ লেখা যে কথা, 2 × 10⁸ লেখা একই কথা। প্রতি সেকেন্ডে এতটুকু পরিমাণে হচ্ছে তড়িৎ শক্তি উৎপন্ন হবে বা সরবরাহ করবে। একটি মোটরের ক্ষমতা 2 অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার। 2 হর্স পাওয়ার বলতে কি বোঝায়? এখন 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, তাহলে 2 হর্স পাওয়ার মানে হচ্ছে 247 ওয়াট। তো 2 × 746 ওয়াট অর্থাৎ 1492 ওয়াট। তাহলে কোনো মোটরের ক্ষমতা 1492 ওয়াট বলতে বোঝায় প্রতি সেকেন্ডে সে 1492 জুল কাজ করতে পারে। মোটরে কাজের পরিমাণ লেখা না থেকে ক্ষমতা লেখা থাকে কেন? মোটরের ক্ষমতা বলতে বোঝায় যে মোটরের প্রতি সেকেন্ডে কত জুল কাজ করতে পারে। কাজের পরিমাণ সময় ভিত্তিক না হলে সেটি কাজের সম্পূর্ণ ধারণা দেয় না। মোটরের ক্ষমতা দিয়ে বোঝা যায় মোটরটি নির্দিষ্ট সময়ে কত কাজ করতে সক্ষম, যা মোটরের কার্যকারিতা ও সক্ষমতা নির্ধারণে সাহায্য করে। এই জন্য ক্ষমতা ব্যবহার করলে ব্যবহারকারীর কাছে মোটরের কর্মদক্ষতার একটি সহজ ধারণা পাওয়া যায়। মানে ওই মোটরটা কতটা ইফেক্টিভ এটা বোঝার জন্য আসলে ক্ষমতার প্রয়োজন হয়। ক্ষমতা দিয়ে আমরা বুঝি প্রতি সেকেন্ডে সে কি পরিমাণ কাজ করতে পারে, আর প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করতে পারে সেটা দিয়েই তো আমরা বুঝবো যে আসলে মোটরটা কতটুকু ইফেক্টিভ আমাদের জন্য। এই জন্য মোটরে হচ্ছে শক্তির পরিবর্তে আমাদের ক্ষমতার পরিমাণ বলা থাকে। তো এই পর্বে এই পর্যন্ত ছিল সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা। পরবর্তী পর্বে আমরা আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা দিয়ে আসবো। এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।